আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই বাইকটার 10টা কমন সমস্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এই বাইকটা আমি প্রায় 3400 কিলোমিটারের বেশি চালিয়ে ফেলছি, তাই নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই বাইকের যে সমস্যাগুলো সেগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করব। আর পাশাপাশি এই বাইকগুলো যারা রাইড করেন আপনারাও এই সমস্যার সাথে বা এই সমস্যাগুলো সম্পর্কে খুব ভালো জানেন। এছাড়াও যারা ভবিষ্যতে এই বাইকগুলো কিনবেন তারাও আজকে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আর পাশাপাশি এই সমস্যাগুলোরও একটু সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করতেছি। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন তারাও পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তা কথার বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাইকের এক নম্বর যে সমস্যাটা সেটা হলো এই বাইকের ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনটা এয়ার কুলিং ইঞ্জিন, কিন্তু এয়ার কুল ইঞ্জিন হওয়া সত্ত্বেও এই বাইকটার যে গরম আর এই বাইকটার যে হিটিং ইস্যু সেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এয়ার কুল ইঞ্জিনের বাইক ইঞ্জিন গরম হবে সেটাই স্বাভাবিক, কিন্তু গরমটা মাত্রাধিক। আর এটার ইঞ্জিনটা গরম হলে পাওয়ার লস করে। আমি এই বাইকটা প্রায় 3400 কিলোমিটারের মতো চালিয়েছি। এই 3400 কিলোমিটারের মধ্যে একবার এই সমস্যাটা পাইছি, ইঞ্জিনটা অনেক পরিমাণ গরম হয়েছে, যেটা আমার পায়ে মারাত্মক পরিমাণ তাপ লাগছে। তখন বাইকের ফুল পিক আপ দিলেও বাইকের পাওয়ার ওঠে না। এইটাই হলো বাইকের পাওয়ার লস, আর এইটাই হলো এই বাইকের বড় একটা সমস্যা। হঠাৎ করে এই রকম সমস্যা যদি হাইওয়ে বা সিটিতে যে কোনো জায়গায় যদি দেখা দেয় তাহলে কিন্তু এই বাইকটা নিয়ে অনেক প্যারায় পড়তে হবে বা প্যারায় পড়তে হয়। তবে এই হিটিং ইস্যুটা আমি মোটামুটি আগের থেকে একটু কম হয়েছে আমি এখন বুঝতে পারতেছি, কারণ এখন আমি নতুন একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি। এর আগে আমি সুজুকির যে ইসেস্টার ইঞ্জিন অয়েলটা আছে সেটা দিয়ে প্রায় 2600 কিলোমিটারের মতো রাইড করছি। 2600 কিলোমিটারের পরে এখন আমি মতুলের একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি। ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি প্রায় 800 থেকে 900 কিলোমিটার মতো চালিয়েছি। আগের থেকে বাইকের যে হিটিং ইস্যুটা আগের থেকে একটু কম পাচ্ছি। যাই হোক, এই ইঞ্জিন অয়েলটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে একটা ভিডিও করার চেষ্টা করব। 2700 কিলোমিটারেই একটা ইঞ্জিন অয়েল আসলে ভালো বলা যায় না, তাই আমি চাচ্ছি এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আরও কিছুদিন রাইড করে বা আরও কিছুদিন চালিয়ে তারপর আপনাদের সাথে এটা একটু বিস্তারিত আলোচনা করব। আপনাদের একটা পরামর্শ দেই, সেটা হলো যেহেতু একটা এয়ার কুল ইঞ্জিন, সব সময় চেষ্টা করবেন আপনার বাইকের ইঞ্জিনে যাতে বেশি পরিমাণ বাতাস লাগে। যেহেতু এটা এয়ার কুল ইঞ্জিন, এটা প্রাকৃতিক বাতাসেই কিন্তু ঠান্ডা হবে। এই জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যে ফুল ফেয়ার যে ইঞ্জিন গার্ডগুলো আছে এগুলো না লাগানোর জন্য। এই ইঞ্জিন গার্ড নিয়ে অনেক কথাবার্তা বলছি, তারপরও এই ভিডিওতেও আপনাদের একটু বলে দেই এই জায়গাটা যাতে সুন্দরভাবে বাতাস লাগে এরকম সবসময় চেষ্টা করবেন। আর বাইকে ফুল ফেয়ার যে ইঞ্জিন গার্ডগুলো আছে এগুলো লাগানো থেকে বিরত থাকবেন। এছাড়াও এই মডেলের যারা এসএফ ব্যবহার করে তারা কিন্তু সমস্যায় ভোগে ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে। এই বাইকটার যে দ্বিতীয় সমস্যাটা সেটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো এই বাইকে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে, সুজুকির এই জিক্সার এই বাইকগুলোতে যে টায়ারগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু খুবই নরম। আর সামান্য একটু লোয়া বা সামান্য একটু কাঁচ ভাঙা বা সামান্য এই যে অটো গাড়ির যে গ্লাসগুলো থাকে এই গ্লাসগুলোরও যদি চাকার নিচে পড়ে অনেক সময় এই চাকার টায়ারগুলো কেটে যায়, ফেটে যায়। আমি বেশ কিছু ভিডিওতে বেশ কিছু গ্রুপ পোস্টে এগুলো দেখতে পাইছি। আসলে যে এই বাইকের যে টায়ারগুলো ব্যবহার করা হয় এটা হলো এমআরএফ এর টায়ার। বাংলাদেশে যে এমআরএফ এর টায়ার রাস্তাঘাটের জন্য খুবই সুন্দর, খুবই পারফেক্ট। তারপরও এইসব টায়ারগুলো যে ব্যবহার করছে এই টায়ারগুলো আসলে খুবই নরম। আমার এখানেও একজনের সাথে এই ঘটনাই ঘটছে, তো নতুন গাড়ি তার টায়ারটা কিন্তু ফেটে গেছে। এই টায়ারের একটা সুবিধাও আছে, এই টায়ারগুলো সমান রাস্তায় খুব সুন্দরভাবে খাপ খাইয়ে থাকে। টায়ারগুলো আমার কাছে একটু নরম মনে হয়েছে, তাই আমি এই সমস্যাটা আপনাদের কাছে তুলে ধরলাম। আসলে এই সমস্যাটার সাথে অনেকে আপনারা একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন। আমার কাছে এইটা সমস্যা মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আপনাদের সাথে এই বাইকটার একটা মারাত্মক একটা সমস্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো এই বাইকের রং। এই বাইকটা আমি চালিয়েছি মাত্র 3400 কিলোমিটারের মতো, আর এই বাইকটা আমার এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 মাস ধরে ব্যবহার করতেছি। এখনই এই বাইকের যে রং, ইঞ্জিনের রং, তারপর বিভিন্ন জায়গার রংগুলো উঠে যাচ্ছে, যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। বর্তমানে এই বাইকটার দাম কিন্তু অনেক বেশি। এত বেশি দাম নেওয়ার পরও এই বাইকটার যে পেইন্ট কোয়ালিটি বা রংগুলা এত পরিমাণ খারাপ যেটা আসলে বলার মতো না। আমি এই বাইকটা মাত্র 4 থেকে 5 মাসের মতো ব্যবহার করছি। যেহেতু আমি একজন মধ্যবিত্ত লোক, হুটহাট করেই একটা বাইক কিনতে পারবো না। একটা বাইক কিনতে গেলে আমার অনেক সময় লাগবে, তাই আমি চেষ্টা করি সব সময় একটা বাইক দীর্ঘদিন ব্যবহার করার জন্যই আমি বাইকের যত্নটা এটা চেষ্টা করি সবসময় ভালো রাখার জন্য। এখন আমি আপনাদের কাছে আরও একটা বিষয় বলতে চাই। অনেকেই এই রং ওঠা বিষয়ে আপনারা বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, যেটা হলো গরম অবস্থায় বাইকের ওয়াশ না করা। আসলে আমার এই বাইকটা আপনারা যদি ভালো করে দেখেন 5 মাসেরও বেশি ব্যবহার করতেছি। এই বাইকটা কিন্তু এখনও প্রায় নতুন।
তাই আমি সব সময় চেষ্টা করি ইঞ্জিন ঠান্ডা করে তারপর বাইকটা ওয়াশ করাই, যাতে বাইকের রং পেইন্ট কোয়ালিটি যাতে খুব ভালো থাকে। তারপরও এই বাইকের রং কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। এছাড়াও এই বাইকের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আপনারা সবাই ফেস করছেন যারা এই বাইকটা ব্যবহার করতেছেন, সেটা হলো এই বাইকের জং সমস্যা। এই বাইকটার বিভিন্ন জায়গায় জং পড়ে যাচ্ছে। আমি সব সময় যখন বাইকটা ওয়াশ করি কিছুক্ষণ রাইড করে তারপরে রেখে দিই, যাতে বাইকটাতে কোনো পানি জমে না থাকে। তাই পানি জমে থাকলে কিন্তু বিভিন্ন জায়গায় জং ধরে যায়। আমি সব সময় এইভাবেই বাইকের আসলে যত্ন করে থাকি, এত কেয়ার করেও কিন্তু বাইকটা আমি চালিয়ে থাকি, ব্যবহার করি। আর এই জংয়ের ব্যাপারেও আমি একটা সমাধান বের করছি, যেটা আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই বাইকটার গিয়ার শিফটিং সমস্যা সেটা আপনি বা যারা এই বাইকটা ব্যবহার করে থাকে তারা খুব ভালো করে জানে। তারপরও এই বাইকটার গিয়ার শিফটিংটা আমি শক্ত মেনে নিছি। মাঝে মাঝে এটার মিটারে গিয়ারটা শো করে না। এটা আমার সব সময় হয় নিউট্রাল থেকে বা 1 নম্বর গিয়ারটা মাঝে মাঝে মিসিং দেখায়। এটা সবার হয় কিনা আমার এই অভিজ্ঞতা থেকে এটা আমি পাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমি আপনাদের সাথে এই বাইকের 6 নম্বর সমস্যাটা আপনাদের সাথে বলার চেষ্টা করব। সেটা হলো এই বাইকের স্টক ব্রেক প্যাড। আসলে এই বাইকের স্টক ব্রেক প্যাডটা খুবই বাজে ধরনের। এই ব্রেক প্যাডটা আমি 6 বার খুলে খসাইছি, তারপরও এই ব্রেক প্যাড থেকে একটা সাউন্ড হয় যেটা আসলে খুবই কানে লাগে আর খুবই বাজে লাগে মাঝে মাঝে। আর যেরকম এটা সামনের ব্রেক প্যাডটা সেরকম এটার পিছের ব্রেক প্যাডটাও সেম। দুইটা ব্রেক প্যাড থেকেই মাঝে মাঝে খুব বাজে ধরনের সমস্যা হয়। অনেকেই একটা বিষয় বলবেন যে ব্রেক প্যাডে হয়তো বালি ঢুকলে এই সমস্যাটা হয়, সবসময় কিন্তু বালি ঢোকে না। তারপরও এই ব্রেক প্যাডটা কিন্তু সমস্যা বা সাউন্ড হয়। যখন একটু পানি দেই তখন কিন্তু ভালো থাকে বা তখন কিন্তু শব্দটা হয় না। যখন কন্টিনিউ বাইকটা চালানো হয় তখন কিন্তু এই বাইকটার ব্রেক প্যাড থেকে মারাত্মক পরিমাণ শব্দ হয়। আসলে আমি এই ব্রেক প্যাডটা হয়তো সামনে আর স্টক ব্রেক প্যাড আর ব্যবহার করব না। যদি নতুন কোনো ব্রেক প্যাড পাই বা নতুন কোনো ব্রেক প্যাড আপনারা ব্যবহার করে থাকেন যেগুলো দিয়ে ভালো ফিডব্যাক পাইছেন বা ব্রেকিংটা ভালো পাইছেন, অবশ্যই আপনারা একটু কমেন্ট করতে পারেন। ওদের কাছে গেলেও ওরা ডিস্কটাও ঘষে দেয়। এই ডিস্কের ক্ষয়, তারপর ব্রেক প্যাডের ক্ষয় আমি আসলে এই বাইকের এরকম করতে চাচ্ছি না। তাই স্টক যে ব্রেক প্যাডটা আছে এটাও আমি সামনে পরিবর্তন করে অন্য কোম্পানি বা অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করব। বাইকের আরেকটা সমস্যা, সেটা আপনারা আসলে এটার সাথে মানবেন কিনা জানি না, তারপর আমার কাছে এটা সমস্যা মনে হয়েছে তাই আপনাদের সাথে এটা শেয়ার করি। যেটা হলো এই বাইকটার সামনের সাইডটা একদম খালি, যেটা লুকিংটা খুব সুন্দর, কিন্তু সামনের সাইডটা খালি হওয়ার ক্ষেত্রে বুকে অনেকটা বাতাস লাগে। আর এই বুকে সামনে বাতাস লাগার কারণে বাইকের স্পিড, টপ স্পিড একটু কম পাওয়া যায়। আমি আসলে টপ স্পিড নিয়ে তেমন একটা ভিডিও করতে চাই না, টপ স্পিড আমার ভালো লাগে না, কিন্তু তারপরও মাঝে মাঝে একটু স্পিড তুলতে ভালো লাগে যখন ফাঁকা রাস্তা হয় বা যে কোনো রাস্তায় মাওয়া এক্সপ্রেস বলেন বা যে কোনো এক্সপ্রেস ওয়েতে মনে চায় একটু স্পিড উঠাইতে, তখন যে সামনের যে বাতাসটা সম্পূর্ণ সামনে বুকের অংশ লাগে, যার কারণে বাইকের স্পিডটা অনেক কম পাওয়া যায়। কিন্তু যখন আমি একটু হালকা লিন হই তখন বাইকের স্পিডটা অনেক বেশি পাওয়া যায়। এর আগে আমি এক্সব্লেড চালাইছি, এক্সব্লেডে দেখবেন সামান্য একটু ভাইজর আছে। এই সামান্য একটু ভাইজর কিন্তু অনেক সময় অনেক বাতাস প্রোটেক্ট করে। তবে এটার সামনে আবার ভাইজরটা ব্যবহার করলে বাইকের লুকিংটাও নষ্ট হয়ে যাবে। যাই হোক, এটার নেকেড স্পোর্ট ডিজাইন, তাই জন্য হয়তো ভাইজরটা দেওয়া হয় না, কিন্তু ভাইজরের সিস্টেম বা ডিজাইনটা অন্যরকম দিলে বা সামান্য ভাইজরের সিস্টেম করলে হয়তো জিনিসটা আরও ভালো হতো। যাই হোক, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করতেছি। আবার অনেকে এই সমস্যাটা ওদিকে নেবেন না, যার কাছে যে রকম ডিজাইন ভালো লাগে। আমার কাছে এটা সমস্যা মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 8 নম্বর যে সমস্যাটা এই বাইকটাতে পেয়েছি সেটা হলো এই বাইকের ফুটপ্যাক। এই যখন বাইকটা হাই আরপিএম এ রাইড করে বা 8 থেকে 9000 আরপিএম এ চলে যায় তখন বাইকটার এই ফুটপ্যাক থেকে হালকা ভাইব্রেশন ফিল হয়। পূর্বাচলে গেছিলাম তখন বাইকটা একটু হাই আরপিএম এ টানার চেষ্টা করছি, এই ফুটপ্যাক থেকে হালকা ভাইব্রেশন ফিল হয়, যেটা আপনাদের সবার কাছে ফিল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার কাছে এই ফিলটা হালকা মনে হয়েছে। বাইকের 9 নম্বর যে সমস্যাটা সেটা একদম কমন সমস্যা, ম্যাক্সিমাম মানুষই এই সমস্যাটায় ভোগেন, যেটা হলো বাইকের পিছনের চাকার ডিস্কটা টাল থাকে। আসলে এই ডিস্কটা টাল নিয়ে অনেকে গ্রুপে পোস্ট করে থাকেন বা বিভিন্ন জায়গায় পোস্ট করে থাকেন। আসলে এই সমস্যাটা নিয়ে আমার এক পরিচিত এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, তার এই সেম মডেলেরই একটা বাইক আছে, তার বাইকের পিছনের চাকার যে ডিস্কটা আছে সেটাও টাল ছিল। তার সাথে যেটা কথা বলে বুঝতে পারলাম যে এই ডিস্ক টাল থাকার কারণে বাইকের পিছনের চাকাটা অনেক হার্ড হয়ে যায়, যার কারণে বাইকের টপ স্পিডটা বা বাইকের স্পিড অনেক কম পাওয়া যায়। সবসময় চেষ্টা করবেন আসলেও আপনার বাইকের চাকার পিছনের যে ডিস্কটা আছে এটা টাল কিনা এটা আগে কনফার্ম হবেন। আর যদি এটা ডিস্কটা টাল থাকে অবশ্যই এটা সারানোর চেষ্টা করবেন। আমার যে এই বাইকটার পিছনের চাকার ডিস্কটা টাল আছে কিনা আমি এখন পর্যন্ত আসলে বুঝতে পারি না বা বুঝতেছি না, স্বাভাবিকই আমার কাছে মনে হইতেছে। তারপরও আপনারা একজন ভালো টেকনিশিয়ানের মাধ্যমে এইটা একটু পরীক্ষা করে দেখাবেন। এইটা টাল থাকাটা কিন্তু একটা সমস্যা, যেটা বাইকের টপ স্পিড বা স্পিডে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তারপরও আপনারা কিভাবে চেক করবেন বা কেমনে বুঝবেন সেটাও আমি আপনাদের একটু দেখাই দিই। বাইকটা ডাবল স্ট্যান্ড করে পিছনের চাকার হাত দিয়ে একটু ঘুরাবেন, যদি
যদি আপনার কাছে মনে হয় যে বাইকের চাকাটা জ্যাম লাগে বা একটু শক্ত লাগে, তাহলে আপনি ডিস্কটা একটু ভালো অভিজ্ঞ লোকদের মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন। অনেক সময় বাইকের ব্রেক প্যাডের কারণে এই টালটা সমস্যা দেখা দেয়। সঠিক যে সমস্যাটা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। 10 নম্বর সমস্যাটা এবং সর্বশেষ যে সমস্যাটা সেটা হলো এই বাইকের মাইলেজ। আমার এই বাইকটা কিন্তু এফআই এবিএস। এফআই বাইকে সবসময় মাইলেজটা কিন্তু ভালো পাওয়া যায়, কিন্তু আমার এই বাইকটা থেকে মাইলেজটা আল্লাহর রহমতে ভালো পাই, কিন্তু মাইলেজটা অনেক সময় ড্রপ করে, এক সময় এক এক রকম পাই। আমি সবসময় একটা রাস্তায় বা এক জায়গায় চলাচল বেশি করি, যেহেতু আমার এই বাইক নিয়ে অফিসে যাইতে হয় না বা কোথাও ট্যুরে আপাতত যাচ্ছি না, এই জন্য বাসার আশেপাশে বা চেনা জায়গায় যাওয়া আসা করি, সেই সব রাস্তায় এই বাইকটা চালিয়েছি, যার কারণে এই বাইকের যে মাইলেজটা আসলে এক এক সময় এক এক ধরনের পাই। যেহেতু এফআই বাইক, মাইলেজটা ভালো পাবো এটাই কিন্তু সবসময় আশা করা যায়। এত টাকা খরচা করে তারপরে কিন্তু এত দাম দিয়ে এই বাইকটা নিছি, তারপরও এটার মাইলেজটা নিয়ে আমি বেশি একটা খুশি না। মাইলেজটা আমি অ্যাভারেজ হয়তো 42 থেকে 45 এরকম পাই, 45-এর উপরে এখন পর্যন্ত পাই নাই। সবসময় সুন্দরভাবে রাইড করার চেষ্টা করি, তারপরও বাইকের মাইলেজটা কিন্তু ঠিকঠাক মতো পাই না। কোনো সময় 40, কোনো সময় 42, কোনো সময় 45। আমি সবসময় এক রাস্তায় চালাই, কিন্তু তারপরও মাইলেজটা যে কেন এত ড্রপ করে সেটা আমি আসলে জানি না। এতক্ষণ আমি আপনাদের সাথে এই বাইকটার 10টা কমন সমস্যা নিয়ে আলোচনা করেছি। এই সমস্যাগুলোর বাহিরেও যদি আপনারা এই বাইকে সমস্যা খুঁজে পান, সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট থেকেই আমার শেখা হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।